আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় তত্ত্ব ও উপত্য নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। আমরা যে পৃথিবীতে বসবাস করছি তা অসংখ্য তত্ত্ব ও উপত্যে ভরপুর। তাই বর্তমান সময়কে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়। দেখো কি বলছে, আমাদের পৃথিবীতে বর্তমানে বসবাস করছি অসংখ্য তথ্য এবং উপত্যে ভরপুর। তাই বর্তমান সময়কে তথ্য ও প্রযুক্তির যুগ বলা হয়। এখানে একটা আলাদা করে দিয়ে চমৎকার প্রশ্ন আছে, বর্তমান সময়কে কোন যুগ বলা হয়? বর্তমান সময়কে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন করতে হবে। তথ্য প্রযুক্তির যুগে বাস করে কিভাবে তথ্যকে ব্যবহার করতে হয় এবং তথ্য ও উপত্য থেকে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় তা জানা প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। এর সকল দিক বিবেচনা করে এই অধ্যায়ে তথ্য উপত্য এবং উপত্যকে সাজিয়ে তার থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। একই সাথে কীভাবে তথ্য ও উপত্যকে ব্যবহার করতে হয় সেই দিক নিয়েও আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে আলোচিত বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে ধারণা লাভ করতে পারলে অনেক বাস্তব সমস্যার সমাধান করা সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই তথ্য উপত্যের কথাটা প্রত্যেকটা ক্লাসে আছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এই জন্য এরা অর্ধবার্ষিক পরীক্ষা থাকে, বার্ষিক পরীক্ষা থাকে। থেকে তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিলে সব ক্লাসে তোমরা এগুলো করতে পারবা। তাহলে আমরা পরবর্তীতে আলোচনা শুরু করি। দেখো এখানে বলা আছে অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী শিখতে পারবা, এখান থেকে এক নজর এগুলো একটু পড়ে নিবা। আমরা চলে যাই 8.1 তথ্য। তথ্য নির্ভর বিশ্বে প্রতিনিয়ত আমরা বিভিন্ন তথ্যের সম্মুখীন হই এবং এর ব্যাপক ব্যবহার দেখতে পাই। প্রতিদিন শিক্ষক অধ্যয়নরত শিক্ষার্থীদের হাজিরা রাখেন, এটা তথ্য। প্রতি পরীক্ষার শেষে পরীক্ষার্থীদের বা শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সংরক্ষণ করেন, একটা তথ্য। এবং এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করেন ও তা দূরীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এছাড়া আমরা দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম থেকে আবহাওয়া, খেলাধুলা, বাজার দর ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি। কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী গণিতে 60-এর অধিক নম্বরপ্রাপ্ত 10 জন এবং 60-এর কম নম্বরপ্রাপ্ত 10 জন শিক্ষার্থীর নম্বর নিচের তালিকায় দেওয়া হলো। দেখো এই যে মানে কি 60 থেকে বেশি পাইছে এমন 10 জন শিক্ষার্থীর নম্বর এখানে দেওয়া হলো। প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর সংখ্যা 90 পাইছে 1 জন, 80 পাইছে 2 জন, 75 পাইছে 4 জন, 70 পাইছে 3 জন। মোট যোগ করলে দেখো এখানে কত আসে, 1 আর 2 3, 4 3 7, 7 3 10। এই যে 60-এর বেশি নম্বর পাওয়া তালিকা কজন, এই 10 জন শিক্ষার্থী তালিকা হয়ে গেল। এখন দেখো 60-এর কম নম্বর পাইছে, এই যে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর সংখ্যা 50 পাইছে 2 জনে, 45 পাইছে 3 জনে, 40 পাইছে 3 জনে, 35 পাইছে 2 জনে। এই যোগ করলে দেখো 3 2 5 আর এই 5 3 8, 8 2 10। দেখো এই তালিকা করা হয়ে গেছে, কম নম্বর প্রাপ্তর তালিকা, বেশি নম্বর প্রাপ্তের তালিকা। সাইডের উপরে এটা সাইডের নিচে। ঠিক আছে, এই তুলনামূলক তালিকা থেকে কম নম্বর প্রাপ্তির কারণ বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা যায়। সুতরাং বিভিন্ন বিষয় বা ঘটনার সংখ্যাসূচক তথ্য কীভাবে পাওয়া যায় এবং কিভাবে প্রয়োগ করতে হয় সেই সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। আর তার জন্যই এই তথ্যপত্র আলোচনা। উপরের তালিকায় যে বেশি নম্বর ও কম নম্বর দেখানো হয়েছে তা হলো সংখ্যাভিত্তিক তথ্য। এই যে সংখ্যাভিত্তিক তথ্য যেগুলো, এগুলো উপত্য। উপরের তালিকায় যে
দুইটি সংখ্যাসূচক তথ্য দেওয়া হয়েছে তার প্রত্যেকটি একটি পরিসংখ্যান, আর প্রত্যেকটি এক একটি পরিসংখ্যান, অর্থাৎ ছাত্রদের প্রাপ্ত নম্বর 90, 80, 75, 70 একটি পরিসংখ্যান। অনুরূপভাবে প্রাপ্ত নম্বর 50, 45, 40, 35 আরেকটি পরিসংখ্যান। বেশি পেয়েছে যেটা 60 থেকে এর একটা পরিসংখ্যান, আবার তার নিচে পেয়েছে এর একটা পরিসংখ্যান। মূলত এগুলোকে যে আলোচনা করলাম, নাম্বার বা নম্বর যাই বলি না কেন, এগুলো ছিল কি তথ্য। পরীক্ষা দিছ 80 ভিতরে বা 100 ভিতরে 80 পাইছো, এটা তথ্য। ঠিক আছে, এখন আমরা জানবো কি উপাত্ত নিয়ে। দেখো এই যে উপাত্ত কি আমরা এখন জানবো। পরিসংখ্যানে বর্ণিত সংখ্যাসূচক একটি তথ্য প্রাপ্ত বেশি নম্বর সমূহ, এগুলো হলো পরিসংখ্যানের উপাত্ত। এগুলো কি এই যে 60, 65, 90, 95 পাইছে, এগুলো পরিসংখ্যানের উপাত্ত। ঠিক আছে, যে অনুরূপভাবে কম নম্বর প্রাপ্ত তথ্য পরিসংখ্যানের উপাত্ত। বেশি পাইছে এটা উপাত্ত, আর কম পাইছে এটা উপাত্ত। পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা আছে পরিসংখ্যানের উপাত্ত। খেয়াল করো, পরিসংখ্যানের উপাত্ত কাকে বলে? পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা আছে পরিসংখ্যানের উপাত্ত। পরিসংখ্যানের উপাত্ত কাকে বলে প্রশ্ন আসতে পারে, তুমি এখান থেকে মুখস্থ করে রাখবা। তবে একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয়। যেমন রবির বয়স 45 বছর, এটা পরিসংখ্যান নয়, এটা হচ্ছে তথ্য। রবির বয়স 45 বছর, এটা তথ্য, এটা পরিসংখ্যান নয়। পরিসংখ্যান না হলে উপাত্ত হবে না। এখন দেখা উপাত্ত দুই প্রকার, বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত। ধরা যাক কোন বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত 20 জন শিক্ষার্থীর ওজন কেজিতে নিম্নরূপ এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে উপস্থাপিত নম্বরসমূহ অবিন্যস্তভাবে আছে। এখন অবিন্যস্ত আর বিন্যস্ত আমি তোমাদেরকে বলে দেই, আমি বলি তোমরা সাজা লিখে নিবে। খেয়াল করো, বিন্যস্ত উপাত্ত কাকে বলে? যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। আমি আবার বলছি, যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন লাগবে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ডট ডট এরকম আর কি, মানে ছোট থেকে বড়র দিকে সাজানো, এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। ঠিক আছে, তারপরে বলে যে অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? অবিন্যস্ত উপাত্ত যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। ঠিক আছে, আমি আবার বলছি, যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। দেখো এখানে বলছে এই যে, যেমন কি দিবা 5, 10, 3, 1, 15, 20, 2 মানে এই লেভেলে থাকবে। ঠিক আছে, এটা গেল বিন্যস্ত উপাত্ত আর অবিন্যস্ত উপাত্তের উদাহরণ সহ সংজ্ঞা। এরকম অবিন্যস্ত উপাত্ত থেকে কায়দা মাফিক সিদ্ধান্ত নেওয়া খুবই কষ্টসাধ্য, কিন্তু উপাত্তসমূহ যদি মানের পদক্রমে বা ঊর্ধ্বক্রমে সাজানো যায় তাহলে প্রয়োজনীয় সিদ্ধান্ত সহজে নেওয়া যায়। ঠিক আছে, সংগৃহীত উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে, মানে ছোট থেকে বড়র দিকে। ঊর্ধ্বক্রম কি খেয়াল করো, এখানে দুটো শব্দ আছে জানতে হবে, একটা হলো কি অধক্রম, আর হলো কি ঊর্ধ্বক্রমে। এখন ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়র দিকে যাকে সাজাইছে। এই যে সংগৃহীত উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে, এই সাজাইছে। দেখো এই যে 40 আছে 3 বার, 40, 40, 42, 44, 44, 45, 45, 47, 47, 50, 50, 50, 52, 55, 55, 56 এভাবে সাজানো উপাত্তসমূহ কি বিন্যস্ত উপাত্ত। ঠিক আছে, মানে ছোট থেকে বড় দিকে সাজানো থাকলে সেটা হচ্ছে কি ঊর্ধ্বক্রমে,
আবার যদি বলে অধক্রমে, তখন এটা উল্টো বেড়ে লাগলে হবে। অধক্রমে এখান থেকে উল্টো বেড়ে লাগবা, এখান থেকে 56, 55, 55, 55, 52, 50, 50, 50, 50, 47, 47, 45, 45, 45, 44, 44, 42, 40, 40, 40। এটা কি অধক্রমে, মানে বড় থেকে ছোটোর দিকে এটা হচ্ছে অধক্রমে, আর ছোট থেকে বড়র দিকে এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে। এজন্যই বলছিলাম যে ভর্তগুলো মানের ক্রমানুসারে সাধারণ থাকে সেটা হচ্ছে বিন্যস্ত ভর্ত, আর যে ভর্তগুলো মানে ক্রমানুসারে সাধারণ থাকে না সেটা হচ্ছে অবিন্যস্ত ভর্ত। আসলে তোমরা বুঝতে পারছো। দেখো উদাহরণ 1 কি বলছে, ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর মধ্যে সব থেকে লম্বা 10 জনের উচ্চতার উচ্চতা নিচে সেন্টিমিটারে পরিসংখ্যান হলো, এই যে দেওয়া আছে 10 জন শিক্ষার্থী। কারণ আমার বলছে কি উপরে বর্ণিত ভর্তসমূহ বিন্যস্ত করা, মানে কি বিন্যস্ত মানে কি ওই যে সাজাও, বিন্যস্ত মানে কি সাজাও মানের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে যে কোনো একটা ভাবে সাজালেই হবে। দেখো ক নাম্বার সমাধান, প্রদত্ত ভর্তসমূহ মানের ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করা হলে হবে, মানে ঊর্ধ্বক্রম কথা অর্থ হলো কি ছোট থেকে বড়র দিকে। তুমি ঊর্ধ্বক্রমে সাজাতে পারবা, অধক্রমে সাজাতে পারবা, ছোট থেকে বড় দিকেও সাজাতে পারবা, অথবা বড় থেকে ছোট দিকেও সাজাতে পারবা। ঠিক আছে, দুই উত্তর সঠিক। আমরা এখানে বৈদ্যুতিক বিভাগ আছে যে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় দিকে সেটাই শিখবো। প্রথমে কি 125, তারপরে 130, পরে 135, পরে 137, পরে 138, পরে 140, পরে 142, পরে 145, তারপরে 150, তারপরে 152। ঠিক আছে, এখানে আছে এলোমেলো, এখানে সংখ্যাগুলো কি এলোমেলো আছে, আগে পরে আছে, আমরা সাজায় লিখছি শুরু থেকে বড়র দিকে, এটাকে বলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। ঠিক আছে, আমার কি বলছে, বর্ণিত ভর্তসমূহ সারণীভুক্ত করো। সারণীভুক্ত করার জন্য বলছে নাম্বার সারণী শিক্ষার্থীর ক্রমিক নং উচ্চতা সেন্টিমিটার দেওয়া আছে। খেয়াল করো এখানে এই যে 1 থেকে 5 পর্যন্ত আসার পরে আবার 6 এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এটা তোমরা যখন খাতায় করবা তখন এটা নিচে করবা, এই 5 নিচে করবা, এখানে লাগবে 6। ঠিক আছে, এই পর্যায়ক্রমে কি নিচের দিকে যাবে, কিন্তু বইতে পাশাপাশি দিছে। শিক্ষার্থীর ক্রমিক নং 1, 150 সেন্টিমিটার আছে একজন। আবার আসো এই যে 130, ক্রমিক নাম্বার 2 130, ক্রমিক নাম্বার 3 135, ক্রমিক নাম্বার 4 137, ক্রমিক নাম্বার 5 138। দেখো 6 নাম্বার বইতে 5 লাগছে, তোমরা খাতা লাগবে নিচের দিকে। 6 নম্বর ক্রমিক সংখ্যা 140, 7 নম্বর ক্রমিক সংখ্যা 142, 8 নম্বর ক্রমিক সংখ্যা 145, 9 নম্বর ক্রমিক সংখ্যা 150, 10 নম্বর ক্রমিক সংখ্যা 152। এই 10 জনের গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করা হয়ে গেল। ঠিক আছে, দেখো আবার এখানে যে কাজ আছে, আমরা পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে এই সমস্ত কাজের সমাধান পর্যায়ক্রমে নিয়ে আসবো। তারপরে দেখো এখানে উদাহরণ অঙ্ক আছে, আমরা এই উদাহরণ অঙ্কটাও পরবর্তী ক্লাস আলোচনা করবো। তাহলে আজকে আলোচনা তৈরি ছিল, তোমরা এই পরিসংখ্যানের চমৎকার ক্লাসটা শুরু হয়ে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রিভিশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে দেখে নাও। তারপর আমাদের ম্যাথ রিভিশন ফেসবুক পেজেও গণিত রিলেটেড শর্টকাট ট্রিক্স ব্যবহার করে তোমাদের সকল বিষয়ের ভিডিও আপলোড করা হয়। ফেসবুক পেজটা ভিজিট করে দেখে নেবে, ভালো লাগলে ফলো করে সাথে থাকবে। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সে ভালো থাকো, আল্লাহ হাফেজ।